প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিলেটের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি, আর এরই উপর নির্ভর করছে নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে। ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বচ্ছভাবে নির্বাচনের সব প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় কথা বলেন নির্বাচনের সময়সূচি নিয়েও। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় সংসদের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন হবে কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি সিইসি। তবে একদিনে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। সবগুলো নির্বাচন একদিনে করার যেটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ তৈরি দিচ্ছে। এটা ইকুয়ালি নট কিন্তু একদিনে নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। তফসিল ঘোষণার পর যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন আয়োজন হবে বলে জানান সিইসি। বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করব। তিনি বলেন, সব প্রবাসীদের পর্যায়ক্রমে ভোটার করা হবে। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশ ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে, তবে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি। সম্মেলনে দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রতিষ্ঠার 4 বছর পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল আমার বাংলাদেশ পার্টির সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রায় 1600 ডেলিগেট ও নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ 21 সদস্যের কমিটির। অনুষ্ঠানে গণতন্ত্রের পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনার মৃত্যু হয়। জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই। আনলিমিটেড কোনো কিছু ভালো না। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকারও আহ্বান জানান তিনি। আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন এবি পার্টির নতুন কমিটি। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বিগত সরকার আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
জুলাই বিপ্লবে গণমাধ্যমের এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর এক মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাব যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেবো না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেবো না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। শেখ হাসিনা বিএনপিকে খেতে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া, তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি, আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো, খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার লন্ডন সময় বিকাল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনি সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজে। ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির, অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে হাসি খুশিভাবে চিকিৎসা নিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছে। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। ডাক্তার জাহিদ হাসান বলেন, দ্রুত সুস্থতার লক্ষ্যে চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা। সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বলেও জানান তিনি। অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য খায়রুল কবির খান। আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি একা নয়, জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আলোচনায় তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। আমির খসরু বলেন, নতুন বাংলাদেশ হবে সবার, যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না। মেধাভিত্তিক রাজনীতিতে গুরুত্ব দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি। উন্নয়নের নামে দেশ খালি করা হয়েছে, তাই এখন ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিগত 2 বারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পদক্ষেপ নেবে। এটাই হতে হবে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস।
এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট, প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি শুধু এটাই ফলো করি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস এর, আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি, আগামী দিনের দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ আমরা করতে পারি। অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না করা ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে 2013 ও 2024 শহীদ স্মরণ জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিপ্লবী সরকার হতে পারেনি বলেই অন্তর্বর্তী সরকার শুদ্ধি অভিযান চালাতে পারেনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সিন্ডিকেট চলছে। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর। তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন। বলেন, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিলেও তা পাঠ করবে 24-এর গণ অভ্যুত্থানের নায়করা। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশের ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্তে থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সব অংশীজন। সেই সঙ্গে ঘোষণাপত্রে গত 15 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর স্বীকৃতিকেও গুরুত্ব দিচ্ছে রাষ্ট্র গড়ার নতুন কারিগররা। 31 ডিসেম্বর 2024 স্বৈরাচার পতনের বছরে শেষ দিনটি হতে পারত ঐতিহাসিক। পাঠ করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি সহ রাজনৈতিক অংশীজনের আলোচনার মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রাথমিকভাবে সরকারের এই সম্মতিকে বিজয় হিসেবেই দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম দেয়া হয় 15 জানুয়ারির মধ্যেই দিতে হবে ঘোষণাপত্র। এ নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকারও, তবে তারা দেবে না ঘোষণাপত্র। কিভাবে ঘোষণাপত্র প্রকাশিত হবে? তাহলে কি হতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কিভাবে দেখছে 24-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়করা? ফ্যাসিলিটেট করবে এই কথাটার মানে হচ্ছে যে টেক্সট তো আপনাকে বানাতে হবে, মানে এই কথাটার সিম্পল মানে হচ্ছে সরকার নিজের কথা ঢোকাবে না। জাতীয় ঐক্যমত্য যেহেতু দরকার এই প্রশ্নে, তারা এটা অ্যারেঞ্জ করবে, এটা নিশ্চিত করবে যে এই কার্যক্রমটা আনডিভাইডেড পদ্ধতিতে হচ্ছে এবং সবাই এটার মধ্যে আছে। শুরুতে
ঘোষণাপত্রের কিছু বিষয়ে বিএনপির আপত্তি স্পষ্ট হয়। পরে ঐকমত্যের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বেশি গুরুত্ব পাবে নাকি কোনো নির্দিষ্ট দলকেই প্রাধান্য দেয়া হচ্ছে? এখন যেটা হওয়া উচিত সেটাই আমরা আমাদের দিক থেকে বলবো। তারপর সেটা সরকার কতটা নেবে না না নেবে, কতটা নেওয়া উচিত না উচিত, এটা তো আসলে সবটা রাজনৈতিকভাবে ফয়সালা হবে। এবং জনগণ যদি আমাদের প্রস্তাবগুলো, আমরা তো আমাদের প্রস্তাবগুলো উন্মুক্ত করব, তখন যদি সেটার পক্ষে থাকে তাহলে সরকারকে তো সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আপনার তো রাজনৈতিক দলই শেষ কথা না, আপনার এখানে জনগণ আছে। প্রক্লেমেশন গভর্নমেন্ট পাঠ করে না, সাধারণত হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দেয় তারাই হচ্ছে প্রক্লেমেশনটা পাঠ করে। সকল রাজনৈতিক দল, সব বিভিন্ন স্টেক হোল্ডার, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সকলেই হচ্ছে রাজপথে নেমেছিল, একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে। এখন এই ঘোষণাপত্রটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দিবে। এর মধ্যে সারা দেশে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন, ৭২-এর সংবিধান বাতিলের বিষয়ে সব পক্ষের সঙ্গেই তারা বিতর্ক করতে প্রস্তুত। ব্যাপারটা এমন না যে আমরা সংস্কার চাই, নির্বাচনকে পেছাতে চাই, তারা নির্বাচন চায়, সংস্কার চায় না, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে ডিবেটটা পদ্ধতির প্রশ্নে। যে নির্বাচিত সংসদের কথা বলছেন, এই নির্বাচিত সংসদের বৈধতার উৎস কি? পুরনো রাষ্ট্র, পুরনো সংবিধান, যেটাকে আমরা বলছি ইতিমধ্যেই যেটা অবৈধ হয়ে গেছে, তাহলে এই বাতিলকৃত সংবিধানকে আপনি কোমার মাধ্যমে আসলে জীবিত করে রেখেছেন। এইটার অধীনে নির্বাচন করে সেই সংসদ দেবে পরবর্তী সংস্কারের বৈধতা, এটা হয় না। আমরা যে মানুষের কথাগুলো ভাবতেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষ কি চাচ্ছে সেটা আমাদের কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কিনা সেটাও মানুষের কাছ থেকে জানতে আমরা মানুষের ধারে ধারে ঘুরছি। সরকারের নতুন আলোচনায় বোঝাপড়ার ইতি টেনে দ্রুতই জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে আসবে, বিশ্বাস রাষ্ট্র গড়ার এই নতুন কারিগরদের। অর্থ বছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে, যা উদ্বেগজনক বলে মনে করে ঢাকা চেম্বার। এতে কম আয়ের মানুষের উপর চাপ বাড়বে জানিয়ে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংকটকালীন সময়ে হঠাৎ করে আলোচনা ছাড়া এমন হঠকারী সিদ্ধান্তে পিছিয়ে পড়বে দেশের শিল্প খাত। সমসাময়িক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। 2024-25 অর্থ বছরের 6 মাস পর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। ভ্যাট বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, পোশাক, রেস্তোরাঁয় খাবার খরচও বাড়ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ব্যবসায়ীরা বলছেন, আলোচনা ছাড়া ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। আমাদের উদ্বিগ্নতাটা আমরা জানিয়ে আসব, এবং আমরা যেটা মনে করি যে এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে, এবং আমাদের জন্য জনগণ, আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। চড়া ব্যাংক সুদের হার সহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় সুদ হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দিবেন। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতিকে সচল রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কারখানায় উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে হবে।